যুদ্ধবিরতির অবস্থায় মূলত ইরান তার সামরিক প্রস্তুতিগুলো ঠিক করে রেখেছিল। ইরান জানতো যে কি হতে পারে পরবর্তীতে, তাই যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে ইরান নিজের সামরিক শক্তিকে আবার রিপেয়ার করেছে এবং পূর্বের তুলনায় আরও গুছিয়ে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানি নেতৃবৃন্দের চরম সমালোচনা করে বলেছেন যে তারা চায় যুদ্ধটি কন্টিনিউ করুক। এতদিন পর্যন্ত আমরা জানতাম মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রতিনিয়ত করতে চায় এবং ইরানের অভ্যন্তরে তারা হামলা বন্ধ করতে চায় না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে চাপে ফেলানোর জন্য বারবার বলতেন যদি চুক্তিটি না হয় বা মন মতো চুক্তি না হয় তাহলে ইরানে তিনি আবার প্রচণ্ড রকমের বোমা হামলা চালাবেন। প্রতিবারই তিনি ইরানে বোম হামলা চালিয়েছেন যতবার বলেছেন। তার মানে মন মতো চুক্তি হয়নি, ইরানকে নিজের ইচ্ছা মতো চুক্তিতে আনা যায়নি। তাই ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে মূলত যুদ্ধটি আবার তিনি শুরু করেছেন। কিন্তু এবার ব্যাপারটি ভিন্ন রকম। ইরান এবার একটা নয়, তিনটে হরমুজ প্রণালীর মতো বাণিজ্যিক রুট এবং সামরিক রুট যেটাই বলে না কেন, তিনটে সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে এবং ইরান দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের এই তিনটে সমুদ্র ধমনী মূলত বন্ধ করার মাধ্যমে বিশ্বের জ্বালানি অবস্থানগুলোকে এমন পর্যায়ে তারা ভালনারেবল করে দেবে যে মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের জ্বালানির দাম একেবারে উল্টাপাল্টা হয়ে যাবে। তখন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে অভিঘাত শুরু হবে সেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরে বা তাদের টাকশালে গিয়ে লাগবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের জ্বালানির উপরে ডলারের ট্রানজ্যাকশন এবং ডলারের শক্তি নির্ভরশীল। মধ্যপ্রাচ্য ভিত্তিক এই জ্বালানি অবস্থান বা অবকাঠামো যদি ধ্বংস হয়ে যায় তাহলে ডলারের এত রিজার্ভ মুদ্রা হিসেবে রাখার কোনো কারণ নাই। মূলত জ্বালানি কেনার কারণে খরচ হয় বিশ্বের অধিকাংশ মুদ্রা এই সকল দেশগুলো, তাই মূলত তাদের রিজার্ভগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমে সংরক্ষণ করে। পৃথিবীর অন্য দেশগুলো জ্বালানি ক্রয় করতে গেলে সেই ফেডারেল রিজার্ভ সিস্টেমে অ্যাডভাইসের মাধ্যমে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে মূল্য পরিশোধ করে। অর্থাৎ আপনি আপনার দেশের জন্য জ্বালানি কিনছেন, কিন্তু আপনি সেই টাকাটা পরিশোধ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিজার্ভে থাকা এই সকল অর্থ দিয়ে। অর্থাৎ আপনার রিজার্ভও আপনার কাছে থাকছে না, একটা নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রই ধরে রাখে। অর্থাৎ ডলারে যদি আপনি মূল্য পরিশোধ করতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সংরক্ষিত সেই রিজার্ভের অভ্যন্তরে অ্যাডভাইস পাঠিয়ে সংশ্লিষ্ট দেশকে আপনি মূল্য পরিশোধ করবেন। ব্যাপারটা কত সেলুকাস, তাই না বন্ধুরা? ইরান সেই ধারাটি ভেঙে দিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডলারের পরিবর্তে মূলত অন্য কোনো মুদ্রা এখানে তারা চালু করতে চায়। তাই তারা আইন করেছে যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছ থেকে ডলারের বাইরে অন্য কোনো মুদ্রায় তারা জ্বালানি ক্রয় করে, তাদের জন্য হরমুজ প্রণালী ফ্রি, তাদের জন্য হরমুজ প্রণালী মুক্ত। এখন প্রশ্ন হলো ইরান কেন এমনটি করলো বা করতেছে? বন্ধুরা, ইরান এমনটি করতে চায় এই কারণে, ইরানও চায় রাশিয়া এবং চীনের মতো যে ডলারের ব্যবহার কমুক। অর্থাৎ বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড বা ট্রানজ্যাকশনে ডলারের ব্যবহার যত কমবে ততই মার্কিন প্রভাব হ্রাস পাবে। বন্ধুরা, একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, যারা সামরিক বিষয় সম্পর্কে পড়ালেখা করেন তারা খুব ভালো জানবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে F-35 লাইটিং 2 এর মতো যুদ্ধবিমান থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে F-15 স্ট্রাইক ইগলের মতো যুদ্ধবিমান থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার প্রায় $14 বিলিয়ন মতো এটা থাকতে পারে। তাদের জেরারাড ফোর্ডের যে দাম, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় অত্যাধুনিক প্রযুক্তির এই জেরারাড ফোর্ডের দাম হচ্ছে প্রায় 13 থেকে $14 বিলিয়ন। বাংলাদেশি টাকা এটি হিসাব করে প্রায় 1,70,000 কোটি টাকা। বন্ধুরা, এমন ধরনের একটি যুদ্ধজাহাজ দিয়ে মূলত তাদের কাজ কি? সারা বিশ্বের নদীপথগুলোতে প্রভাব বিস্তার করা। সারা পৃথিবীর সমুদ্রপথগুলো মূলত তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোই দাপিয়ে বেড়ায়, যার ডেকে থাকে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। বন্ধুরা, এগুলো হচ্ছে তাদের অন্যতম সামরিক শক্তি পৃথিবী নিয়ন্ত্রণ করার। এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধ বিমান এবং দূরপাল্লার মিসাইলগুলো মূলত পৃথিবীর বুকে সামরিক ছড়ি ঘোরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে থাকে। কিন্তু এটি তাদের 1 নম্বর শক্তি নয়। হ্যাঁ, সামরিক শক্তি তাদের পৃথিবীর বুকে দখলদারিত্ব এবং প্রভাব বিস্তার বা অবস্থান ধরে রাখতে সাহায্য করে, কিন্তু এটি তাদের 1 নম্বর শক্তি নয়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের 1 নম্বর শক্তি কোনটা সেটি আপনাদের সাথে একটু বলার চেষ্টা করব। এবং ইরান যে নতুন করে আবার যুদ্ধবন্ধকালীন সময়ে পারমাণবিক এবং সামরিক বিষয়ে আপগ্রেড করার মাধ্যমে নিজেকে এমনভাবে সাজিয়ে নিয়েছে, এখন যুদ্ধবন্ধ পরবর্তীকালীন সময়ে যখন যুদ্ধ শুরু হয়েছে ইরান তৎক্ষণাৎ জবাব দিচ্ছে এবং ইরান আবার ওই ব্যাপারটি সুস্পষ্টভাবে জবাব দিতে চায়। যুদ্ধ বন্ধ করার পর আলোচনার নামে কালক্ষেপণ করে আবার ইরানের উপরে হামলার ব্যাপারটি তারা অনেকবার দেখেছে, তাই এবার তারা সর্বোচ্চ সতর্ক মাত্রায় রয়েছে। অর্থাৎ যে কোনো সিচুয়েশনে তারা পাল্টা আঘাত হানবে এমনভাবে যে সব কিছু দুমড়ে চুমড়ে যায়। যেটি বলছিলাম, ইরান এবং সামরিক বিশেষজ্ঞদের বা মধ্যপ্রাচ্য ভিত্তিক জ্ঞানীদের আসলে মূল টার্গেট কী বা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল শক্তি কোথায়?
বন্ধুরা, তাদের মূল শক্তি এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ার F-35 লাইটিং II, F-22 র্যাপটর, M777 আল্ট্রালাইট হাউজার, এর বাইরে আরও বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান F-16 ফাইটিং ফ্যালকন, F-15 স্ট্রাইক ঈগল এগুলো আছে। কিন্তু এর চেয়েও একটা বড় শক্তি আছে তাদের, সেটি হচ্ছে এই মুহূর্তে বিশ্ব শাসন করা তাদের প্রধান এবং একমাত্র শক্তি। এই সকল সামরিক শক্তি তার সামনে কিছুই না। এই সকল সামরিক শক্তি দিয়ে যে আপনি কোনো দেশের উপর প্রভুত্ব বিস্তার করতে পারবেন না, ইরান তার প্রকৃষ্ট উদাহরণ। ইরানে এত হামলার পরপরও মূলত ইরানের অভ্যন্তরে একটা বিষদাঁত তারা বসাতে পারেনি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এমন কি শক্তি রয়েছে যে শক্তির বলে তারা ধরাকে সারা জ্ঞান করে না। মধ্যম অর্থনীতির দেশগুলোকে তারা এক প্রকার ঝুলিয়ে রাখে, মধ্যম এবং অনুন্নত বা উন্নত হচ্ছে এমন দেশগুলোতে এমনভাবে ঋণের ফাঁদে আটকে রাখে যে ভবিষ্যতে সম্ভবত তারা ঋণের মধ্যেই থেকে যায়। ইরানে এই সকল বিষয়গুলো থেকে পরিত্রাণ পেয়েছে। মূলত এখানে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ডলার ব্যবস্থা এবং অভিন্ন ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা বা সারা পৃথিবী মিলে যে আপনার সুইফট সিস্টেম রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আপনার ডলার ট্রানজ্যাকশন করা যায়। এই ডলারই হচ্ছে বা ট্রানজ্যাকশন ভিত্তিক বহুল ব্যবহৃত রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহার করা, বা এই পেট্রো ডলারই হচ্ছে তাদের শক্তির মূল উৎস। যেদিন তাদের পেট্রো ডলার থাকবে না, যেদিন তাদের ডলার থাকবে না, যেদিন তাদের পৃথিবীর মোট রিজার্ভের 80% থেকে শুরু করে নেমে মূলত এখন 60% বিরাজ করছে, এই 60% ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে থাকবে না, তখনই তার হিসাব কোনোদিনও মিলবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র আমেরিকারই বাণিজ্য ঘাটতি ওইভাবে হিসাব করলে হয় না, কারণ তাদের নিজের ডলার তারা নিজেরা ইচ্ছা মতো ছাপায়। আমি আপনি ইচ্ছা করলে এই ডলার ছাপাতে পারবো না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন ডলার ছাপাবে তখন সেই অভিঘাত বা মুদ্রাস্ফীতির অভিঘাত আমার দেশও অনুভূত হবে। আর আপনি যতই টাকা ছাপান না কেন, তার কোনো বিপরীত প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অনুভূত হয় না। মূলত মার্কিন ট্রেজারি এবং তারা নিজেদের মতো স্বার্থের বিচার করে যুদ্ধ বাধায়, যুদ্ধ লাগায় এবং তারা তাদের যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে প্রচুর মূল্যে অস্ত্র কেনে, মিত্রকে অস্ত্র দেয়, এই সকল অস্ত্র বেচা কেনা এবং এর উপরই মূলত তাদের অর্থনীতি রান করে, আর এর মাধ্যমে এই কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস পায়। সুতরাং যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ একজনের মৃত্যু আর একজনের রিজিক তৈরি করে দিচ্ছে। সুতরাং পুরো ব্যাপারটিতে ইরান এবং আপনার ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো, বিশেষ করে ইরান, উত্তর কোরিয়া, তারপরে আপনার রাশিয়া, চীন, এদের মূল টার্গেটই হচ্ছে ডলারের রিজার্ভ সিস্টেমকে নামিয়ে আনা, আর তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের জ্বালানি কেন্দ্রগুলোকে ধসিয়ে দেওয়া। অর্থাৎ জ্বালানি বিক্রি করার জন্য বা মূল্য পরিশোধ করার জন্য কোনো জ্বালানি কেন্দ্রই যখন মধ্যপ্রাচ্যে না থাকবে, তখন ডলার ব্যবস্থা আস্তে করে বসে পড়ার সম্ভাবনা তৈরি হবে। আর এর জন্যই মূলত এই পেট্রো ডলারই হচ্ছে এই সুইফট কোড এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রধান চালিকা শক্তি। যখন কোনো দেশ তাদের কথা শোনে না, তখন এই অর্থনৈতিক অবরোধ আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তাদের মাজা ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে আটকে দেয়। তখন কিন্তু তারা এই এয়ারক্রাফট ক্যারিয়ার F-16 ফাইটিং ফ্যালকন, F-15 স্ট্রাইক ঈগল থেকে শুরু করে অন্য কোনো সমরাস্ত্র পাঠায় না। তারা মূলত এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি করে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ওই দেশটিকে পঙ্গু করে তোলে। তাদের প্রধান হাতিয়ার হচ্ছে ওই সুইফট কোড এবং ট্রানজ্যাকশন ভিত্তিক বা রিজার্ভ ভিত্তিক ডলার ব্যবস্থা। এটি মূলত তাদেরকে পৃথিবীর বুকে টিকে থাকতে এক প্রকার সহায়তা করছে। যতদিন পর্যন্ত এটির একচ্ছত্র আধিপত্য থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ততদিন পর্যন্ত বজায় থাকবে। সুতরাং যত দ্রুত আধিপত্য কমে যাবে, মূলত তত দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর এ কারণেই ডলার ব্যবস্থার প্রতি যে কোনো আঘাতে তারা প্রচণ্ড রকমের জবাব দেয়। আর ইরান সেখানেই হাত দিয়েছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে ডলারের বাইরে জ্বালানি কিনলে সেটা যাবে এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক যে অবস্থানগুলো রয়েছে, যদি তাদের উৎপাদন ভিত্তিক অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রের মধ্য থাকে, সেগুলোকে ডিস্ট্রয় করে দেবে। সুতরাং মধ্যপ্রাচ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পিছু পিছু বা ইরানকে বারবার অনুরোধ করছে একটা যুদ্ধবিরতির পন্থায় আসতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেটি দ্রুততম সময়ের মধ্যে কাভার করতে চাইছে। কিন্তু দিন শেষে তারা এটি কাভার করতে পারবে কিনা, সেটি হলো দেখার বিষয়। মৌলিক যে বিষয়গুলো আমাদের সামনে রয়েছে, মূলত ইরান এখানে ডিডলারাইজেশন সিস্টেমের মাধ্যমে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চায়। তারা যে কোনো ট্রানজ্যাকশন আর ডলারে করে না। রাশিয়া, ইরান এবং চীনের মধ্যে মূলত নিজেদের মুদ্রায় বাণিজ্য হয় এবং রাশিয়ার সাথে ইরানের সেই চাইনিজ মুদ্রা ইউয়ানে বাণিজ্য হয়। ইরান, রাশিয়া, চীন নিজেদের মধ্যে একটি অভিন্ন ট্রানজ্যাকশন সিস্টেমের মাধ্যমে তাদের লেনদেন সম্পূর্ণ করে। বন্ধুরা, তারপরও ডলারে যে হয় না তা নয়, তবে ইরান এখানে যুদ্ধটি শেষ করতে চাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যুদ্ধটি নভেম্বর পর্যন্ত তারা টেনে নিতে চাচ্ছে। এর কারণ হলো নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, আর এখানে মূলত রিপাবলিকানদের ভরাডুবি হতে পারে এই যুদ্ধের কারণে, এবং ইরান সম্ভবত চায় যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিদায়। যাই হোক, এ কারণে ইরান প্রতিনিয়ত এই যুদ্ধটি বন্ধ থাকার পরেও কুয়েত থেকে শুরু করে মার্কিন অবস্থান লক্ষ্য করে মধ্যপ্রাচ্যব্যাপী হামলা অব্যাহত রেখেছে।
যদিও এর পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আপাতত তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তারা যুদ্ধটি বন্ধ চায়। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা তারা খুব ভালো করে জানে। এই কারণে যুদ্ধ বন্ধকালীন সময়ে ইরান নিজের সমর ভাণ্ডার প্রচণ্ড পরিমাণের বাড়িয়েছে এবং টোটালি রিবিল্ড করে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে তারা আরও অনেক মাস যুদ্ধ করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং পুরো ব্যাপারটি ঢেলে সাজানোর পর ইরান আবার প্রস্তুত দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য, যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে এক প্রকার ব্যাকফুটে ঠেলে দিয়েছে।